আসিফ নজরুলের যে পাংখা গজাইছে তার পাংখা ছিঁড়ার সময় মনে হয় হয়ে গেছে। আজকে হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছে তার পাংখা ছিঁড়া হবে। তো আমি বলবো আসিফ নজরুল 7 দিন চুরা চুরি করে একদিন চুরা ধরাত পরে, আর যেদিন ধরাত পরে সেদিন পাবলিক কি করে তেল সরিষার তেল মাইখা চুরা কিন্তু চুরি করতে আসে। আর এই সরিষার তেলের উপরে পাবলিক যখন মানে হাড্ডি মাংস গুঁড়া করে তখন কিন্তু সরিষার তেল তাকে রক্ষা করতে পারে না। ইশরাকরে রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে। আপনারা তারে জনতার মেয়র বলেন, তারে বানানো উচিত টানবাজারের মেয়র। আমার মেয়র হওয়া লাগবে। সে অবৈধভাবে মেয়রের শপথ নেয়, রাস্তাঘাটে চান্দাবাজদের নিয়ে নামে, যে চান্দাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া। এই ইশরাক একটা ভালো স্বীকারোক্তি পাওয়া গেল সাবেক সিসি হাবিবুল আওয়ালের কাছ থেকে। তিনি বলছেন এই স্বীকারোক্তি দিয়েও কিন্তু আসলে হাবিবুল আওয়াল এই তার অপরাধ থেকে অন্যায় থেকে রেহাই পাবেন না। কমপক্ষে 180 ডিগ্রি ইউটার্ন নিয়েছেন, এখন রাজনীতিতে মোটামুটি ভালো, অথবা আপনি বলতে পারেন যে অসাধারণ ভূমিকা পালন করছে ভিপি নুর। বাংলাদেশে মব কেন থামছে না, সেই প্রশ্নের অবশেষে একটা উত্তর পাওয়া গেছে, সেই প্রশ্নের সমাধানও পাওয়া গেছে। সেই সমাধানটা দিয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন, হাসনাতের অ্যাকশন ড্রাইভে নাস্তানাবুদ দুদক, ব্যাপারটা কি বুঝতে পারছেন? দুদকের কি পরিণতি বহন করছে। এবার দুদক বুঝতে পারবে কত ধানে কত চাল। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আসিফ নজরুলের যে পাংখা গজাইছে তার পাংখা ছিঁড়ার সময় মনে হয় হয়ে গেছে। আজকে হাসনাত আব্দুল্লাহ হুঙ্কার দিয়েছে তার পাংখা ছিঁড়া হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে 36 জুলাই, যেটা 5ই অগাস্ট। তাহলে বাংলাদেশের প্রথমবারের মতো নতুন স্বাধীনতার পূর্তি পালন কখন হবে? 5ই অগাস্ট হবে, 36 জুলাই হবে। আর সেটাকে আসিফ নজরুল করতেছে 8ই অগাস্ট। আচ্ছা, 8ই অগাস্ট কি তার বাপের কোনো খিচুড়ির দিন? খিচুড়ি খাইছিল সে? সেদিন এরা শপথ নিয়ে সরকার গঠন করেছিল। তাহলে সরকার গঠনের পূর্তিও পালন করা হবে, নাকি হাসিনা পালিয়ে যাওয়ার পূর্তি পালন করা হবে? শহীদদের রক্তের দিবস পালন হবে, নাকি এদের বিয়ে বাড়ির খাবার দাবারের দিবস পালন হবে? 8ই আগস্ট তো এদের জন্য দ্বিতীয় বিয়ে বাড়ি ছিল, বিয়ে করছিল সেদিন। আসিফ নজরুলের কপাল খুলেছিল 5ই আগস্ট হাসিনাকে ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে, আর সে দ্বিতীয় বিয়ার বৈরাতি হয়েছিল আপনার 8ই অগাস্ট। এখন সে 5ই অগাস্ট ভুলে গিয়েছে। ভুলে যায় না এই হারামজাদা, কিন্তু কোনো কিছু ভুলে যায় না। এই হারামজাদার মাথার ভিতরে প্রচুর জিরাপির পেস। তার মাথার ভিতরে এত জিরাপির পেস যে ছাত্র জনতাকে পর্যন্ত সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিতর্কিত করে ফেলতেছে। ইদানিং দেখেন ছাত্র জনতা যারা এই শহীদ হয়েছে, শহীদদের সাথী সঙ্গী হয়েছে, তাদেরকে বিভিন্ন ক্রাইম দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এদেরকে বিতর্কিত করতেছে এই আসিফ নজরুল পরিকল্পিতভাবে। আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, বাংলাদেশের মানুষের কপাল খারাপ। এই জন্য কপাল খারাপ বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছাড়া ভালো একটি মাজাওয়ালা শক্তিশালী মানুষ আমরা উপদেষ্টায় পাই নাই। আমরা উপদেষ্টায় যে বুড়াচুরা চাচাদেরকে পেয়েছি, এরা মানুষ ভালো, মানুষ খারাপ না, কিন্তু আসিফ নজরুলের মতো বানরের সাথে চলার জন্য তারা উপযুক্ত না। আসিফ নজরুলের এই বানরের খেলা সাপ দিয়া দেখাইতে হয়। আর ওই সাপটা হইতো যদি না আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখানে থাকতো, যদি না আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন থাকতো, তাহলে আসিফ নজরুলকে কত দানে কত চাউল দেখাইতে পারতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশে
এই সময়ে এসে যেই যোদ্ধারা, যেই রিয়েল মানুষরা, যেই দেশপ্রেমী মানুষরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কথা ছিল, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই। আসিফ নজরুলের মতো ভারতের বানানো দ্বিতীয় হাসিনার হাতে আমাদের ক্ষমতার বেশির অংশ। আইন অঙ্গনটার ভিতরেই তো সব পেজ কি ভাই, সব পেজ লাগাই রাখছে আইন অঙ্গন দিয়া। এই আইন অঙ্গন দিয়ে বাংলাদেশের মাঝে একটা ডিভাইডেশন, সে এখন হাসিনাকে আনার জন্য, হাসিনার লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, আগেই ভালো ছিলাম মানুষ বলার জন্য এই ব্যবস্থাপনাগুলা করছে। তো আমি বলবো আসিফ নজরুল 7 দিন চুরা চুরি করে, একদিন চুরা ধরাত পড়ে। আর যেদিন ধরাত পড়ে সেদিন পাবলিক কি করে, তেল, সরিষার তেল মাইখা চুরা কিন্তু চুরি করতে আসে। আর এই সরিষার তেলের উপরে পাবলিক যখন মানে হাড্ডি মাংস গুঁড়া করে, তখন কিন্তু সরিষার তেল তাকে রক্ষা করতে পারে না। তো তোমাকেও কিন্তু বাংলাদেশে মানুষ রক্ষা করবে না, তোমাকে রক্ষা করার মতো কেউ নাই তোমার পাশে। তুমি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না, শুধুমাত্র শিক্ষক ছিলা আর ওই একটু পণ্ডিতের ঘরের পণ্ডিত হয়েছ। এছাড়া আর কোনো তোমার শয়তানির পণ্ডিতি সবাই বুঝে, বাংলাদেশের 10 বছরের শিশু ছেলেও বুঝে তোমার পণ্ডিতি। তাই তোমার এই পণ্ডিতি বাদ দিয়ে ভালো হয়ে যাও, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। কারণ তোমার মতো আসিফ নজরুল বহু এমপি মন্ত্রীরা এখন জেলখানার কারাগারে। হাসিনার বড় বড় 15.5 বছরে যারা বাংলাদেশকে দিন আর রাত বানাই ফেলতো, যে বড় বড় হুঙ্কার দিত, সব কিন্তু পিঞ্জিরার ভিতরে। যেদিন তোমার ক্ষমতাটা চলে যাবে, এই হাসনাত আব্দুল্লাহ, সারজিদ আলম আজকা যে হুঙ্কার দিয়েছে, এই হুঙ্কারে তোমার কিন্তু খবর আছে। কারণ হাসনাত আব্দুল্লাহ আর সারজিদ আলম বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক, এমপি থাকুক আর বাইরে থাকুক, রাজনীতির মাঠে 24 নেতা হিসাবে এরাই থাকবে। আর কেউ 24 সালের নেতা হিসাবে দাবি করলে কাজ হবে না। হাসনাত আব্দুল্লাহ আর সারজিদ আলম শুধু 24 নয়, বাকি যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের আগামী দিনের একটা বড় মাপের দেশপ্রেমী কান্ডারি হবে। তাই হাসনাত আব্দুল্লাহ যেহেতু আজকে হুঙ্কার দিয়েছে, সারজিদ আলম যেহেতু হুঙ্কার দিয়েছে, এইটা 36 জুলাই 5ই আগস্টেই হবে, 8ই আগস্টে হবে না। আমরা বলে দিতে চাই প্রবাস থেকে যে এটা 5ই আগস্টই হবে, এটা 8ই আগস্ট হবে না। তুমি ভুলাবালা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বোঝাতে পারবা না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কানে ইতিমধ্যে বিষয়টা চলে গিয়েছে। আসিফ নজরুল, তুমি সোজা হয়ে যাও। সাপ কিন্তু মরার পরে সোজা হয়, তুমি মরার পরে সোজা নও, আগেই সোজা হয়ে যাও, তাহলে তোমার জন্য শনি আছে সামনে। সাদেক হোসেন খোকা একসময় টিকিট ব্লক করছে, সাদেক হোসেন খোকা একসময় টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, সাদেক হোসেন খোকা বিএনপি রে বিক্রি করে দিছে। আপনার কি মনে হয় বিএনপি কে বিক্রি কইরা বেগম জিয়ার পিঠে ছুরি মাইরা সাদেক হোসেন খোকা হাসিনার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আমেরিকা পলায় আইছে? আজকে তার পোলা ভুয়া, ওর নাম নিতেও আমার বিরক্ত লাগে। ইশাক না ফিশাক না গান্ডু একটা। ইশাকের কর্মতৎপরতা দেখেন, তাকে বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশ করার জন্য ইশাক বাংলাদেশে গেছে। কোতোয়ালি থানার পুলিশদেরকে 50,000 টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে, ভিডিও করছে। ওই ভিডিওতে কি দেখানো হয়েছে? বিএনপির কয়েকটা লোককে গ্রেফতার করতে গেছে হাসিনা আমলে। ইশাক যাইয়া ওই পুলিশের কাছ থেকে ওই বিএনপির কর্মীদের সিনাই আনছে। কি দেখানো হয়েছে? ইশাকরে রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে। আপনারা কি এটা জানেন? আপনারা তারে জনতার মেয়র বলেন, তারে বানানো উচিত টানবাজারের মেয়র। যেভাবে শামীম ওসমান টানবাজারের মেয়র ছিল, এই ইশাক ওই পুলিশে পয়সা দিছে। আমি যতদূর জানি ওখানে 50,000 টাকা দিছিল পুলিশে, যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন রে গ্রেফতার করার নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের কাছ থেকে ওই লোক কয়টারে ছাড়াই আনবো। এবং তারা ঠিক ছাড়াই আনছে।
পুলিশদের পয়সা দেওয়া আছে 50,000, তাদেরকে বলছে তোমরা ধৈর্য দাঁড়ায় থাকবা, আমি গিয়া থাবা মাইরা নিয়ে আসবো। এই ভিডিওটা নিখুঁত ভাবে করা হয়েছে, ইশরাক করাইছে, সাদেক হোসেন খোকা এটা জানতো, ওইটা করাইয়া তারে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ঠিক আছে। এবং আপনারা বলেন হাসিনা আমলে মেয়রাল ইলেকশনে যেখানে বলা হয়েছে ওই নির্বাচন হয় নাই, নির্বাচন ফেয়ার হয় নাই, এগুলা নিয়ে বহু মামলা যা কিছু হয়েছে, যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লেয়ার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ যেখানে মেয়রাল যা কিছু আছে সব ক্যান্সেল। যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না, মেম্বার চেয়ারম্যান থাকবে না। ইশরাক কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে ডিসওবে কইরা সে বলছে যে আমার মেয়র হওয়া লাগবে। সে অবৈধভাবে মেয়রের শপথ নেয়, রাস্তাঘাটে চান্দাবাজদের নিয়ে নামে, যে চান্দাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া এই ইশরাক ভিডিও বানাইছে। হাসিনার সহায়তায়, হাসিনা পুলিশের সহায়তায়, আওয়ামী লীগের সহায়তায়, ছাত্রলীগের সহায়তায় ইশরাক এই কাজগুলো করছে। আজকে ইশরাকের পাশে যত লোকজন থাকে আপনারা চেক করে দেখেন, ইশরাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাজী সালিমের গুন্ডা পান্ডা, কিলার, সিরিয়াল কিলার, এরা চান্দাবাজ, খুনি, ধর্ষণকারী, এরা। কমপক্ষে 180 ডিগ্রি ইউটার্ন নিয়েছেন ভিপি নুরুল হক নূর। এখন রাজনীতিতে মোটামুটি ভালো, অথবা আপনি বলতে পারেন যে অসাধারণ ভূমিকা পালন করছে ভিপি নূর। অনেকটা রাজনীতিতে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনায়ের যে ভূমিকা সেই লাইনে আসে। আমি জামাত চরমোনায় এই টার্মটা বারবার কেন ব্যবহার করছি, এটা হচ্ছে রাজনীতিতে এখন সঠিক লাইন, আর বিএনপি হচ্ছে ভুল লাইন। বিএনপি হচ্ছে এখন ভারতের হেজিমনি, আওয়ামী লাইন বিএনপি লাইন একই লাইন, আর জামাত চরমোনাই লাইন হচ্ছে জনতা লাইন, বিপ্লবের লাইন। এমনকি এনসিপিও কিন্তু জামাত চরমোনাই লাইনে। তো ভিপি নূরও এই লাইনে আসছেন বলে মনে হচ্ছে, আসতে বাধ্য হবে, নইলে ভিপি নূরকে জনগণ এদেশের মানুষ অনেকবার ক্ষমা করেছে। এবার যদি আবার এরশাদ হন, পোল্টি মারেন, তাহলে জনগণ আর নূরকে ক্ষমা করবে না। দর্শক, ভিপি নূর প্রথমে ছিলেন বিপ্লবের পক্ষে। আমি যদি আরেকটু পাশ থেকে আসি, ভিপি নূর সবচেয়ে বড় ক্রেজ ছিলেন বাংলাদেশে। 18 সালে গণঅধিকার পরিষদ, কোটা সংস্কার আন্দোলন, ডাকসু ইলেকশন, এগুলো না হলে আজকের যে এই জুলাই আগস্ট বিপ্লব, হাসিনা পতন, এগুলোই হয়তো অনিশ্চিত থাকতো। কারণ ওই নূরের তৈরি করা লোকজনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধীরে ধীরে হাসিনা পতনের এই বন্দোবস্ত করেছে। তো এই জায়গাটায় ভিপি নূরের অসামান্য অবদান বা তার আলাদা একটা জায়গা আছে। ভিপি নূর যখন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা করলেন, হিউজ ক্রেজ, ব্যাপক সাড়া পেয়েছিলেন। বিশেষ করে ভিপি নূরকে যে পরিমাণ মানুষ বিশ্বাস করে আস্থা রেখে বিকাশে, নগদে, রকেটে তাকে টাকা দিয়েছে, 10 টাকা থেকে শুরু করে 10,000, 20,000, 10 লাখ। বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের উপর বিশ্বাস করে সাধারণ মানুষ এত টাকা দেয়নি। জামাতের টাকা বেশি, জামাতের টাকাতে জামাতের শুভাকাঙ্ক্ষীরা, সাধারণ মানুষ কিন্তু জামাতকে টাকা দেয় না। কিন্তু ভিপি নূরকে টাকা দিয়েছে সাধারণ মানুষ, যারা কোনোদিন রাজনীতি করবে না, যারা অফিস করে, নন পলিটিক্যাল, কিন্তু একটা পরিবর্তন চেয়েছে, ভিপি নূরের উপর আস্থা রেখেছে। ভেবেছিল যে ভিপি নূর পরবর্তী ইমরান খান, ক্যারিশমেটিক লিডার, নেক্সট প্রাইম মিনিস্টার। কিন্তু সেই ভিপি নূর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধি সাফাদির সাথে দুবাই বৈঠক করে সে সম্ভাবনা একদম নষ্ট করে দিয়েছেন। ভারতের সাথে হাত মিলিয়ে, ভারতের গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে মিটিং করে ধরা খেয়ে তার ক্রেডিবিলিটি নষ্ট করেছেন এবং টাকা পয়সার এদিক ওদিক করে নিজেকে ধ্বংস করেছেন। আবার 5 আগস্টে অসামান্য অবদানের কারণে মানুষ তাকে ক্ষমা করে দিয়ে গ্রহণ করেছে যে না, সাহসী ভূমিকা পালন করেছে। ভিপি নূর অলওয়েজ সাহসী। 5 আগস্টের পর ভিপি নূরের আবার জয় জয়কার। কিন্তু ভিপি নূর ধাক্কাটা খেয়েছেন যখন এনসিপি গঠন শুরু হয়, তখন ভিপি নূরের কাছের গুরুত্বপূর্ণ সবাই এনসিপিতে চলে আসে। এনসিপি নেতাদের একটা বড় অংশ ভিপি নূরের লোক, শুধু কেন্দ্রীয় না, একদম রুট লেভেলেও, জেলা পর্যায়েও বিভিন্ন জেলা সভাপতি বাইরা এনসিপিতে চলে আসে। একটা বড় ধাক্কা খেয়েছে। তারপর ভিপি নূর এই ক্ষোভ থেকে বিএনপির পক্ষে চলে গেছে, বিপ্লবের পক্ষ ছেড়ে। প্রথমে বলেছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেবে না, এরপরে বলছে না, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার দরকার। মানে এটা একটা শিশুও বোঝে যে ভিপি নূর বিএনপির টাকা খেয়ে বা বিএনপির কাছ থেকে সিট পাওয়ার নিশ্চয়তা পেয়ে বিএনপির মাধ্যমে ম্যানেজ হয়ে পোল্টি মেরেছেন। পরে ভিপি নূর দেখলেন, যখন এই বিএনপির সাথে আঘাত করে
এলাকায় নির্বাচনের প্রচারণা চালাতে গেলেন, তখন স্থানীয় বিএনপি বিভিন্নকে গ্রহণ করে না, পিটিয়ে বিভিন্ন অফিস টফিস ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, অপমান অপদস্থ করে ঢাকায় পাঠিয়ে দিয়েছে, প্রশাসন বিভিন্নের পক্ষে দাঁড়ায়নি। যার ফলে বিভিন্নর ক্ষুব্ধ হয়ে বিএনপির পক্ষ ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। ক্ষমা চেয়ে মাপ চেয়ে ইউনূসের কাছে বলার কথা যে স্যার নির্বাচনের তারিখ আর পরে ঘোষণা করেন, ডিসেম্বর না। এরপরে যদি আমরা এখন পর্যন্ত সেটা দেখিনি, কিন্তু কিছু ভূমিকা অসাধারণ লিখেছে, যাতে বোঝা যায় যে না, বিভিন্নর ওই বিএনপির লাইনে আর থাকবেন না, যেতে পারবেন না। দর্শক, একটা ভালো স্বীকারোক্তি পাওয়া গেল সাবেক সিসি হাবিবুল আওয়ালের কাছ থেকে। তিনি বলছেন 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। দর্শক বুঝতে পারছেন, আমি অনেকবার বলেছি, আমাদের এখানে অনেকেই বলেছেন যে 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে আমি ডামি নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগ নিজেরা ভাগ ভাগ হয়ে, কেউ ট্রাক, কেউ ইগল, কেউ নৌকা, মূলত এই তিনটা প্রতীক দেখবেন, এরা সবাই এই প্রতীকে জয়ী হয়ে পরে বলছে যে আমরা আওয়ামী লীগ। আপনি ওই যে একে আজাদ, মানে হামিম গ্রুপের যে চেয়ারম্যান, তিনি লাঙ্গল অথবা ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগ, এবং তারা সবাই আওয়ামী লীগে যোগ দিতে চাইছে। শেখ হাসিনা তাদেরকে থামাইছে, বলছে যে তোমরা আওয়ামী লীগই, কিন্তু এখন স্বতন্ত্র হিসেবে থাকো। কেননা একটা সংসদের মানে এমপিদের মধ্যে যদি মানে 300 আসনের মধ্যে মানে 280, 85 বা 90 এই যদি থাকে আওয়ামী লীগের, তাহলে তো ওইটা সংসদটাই ফালতু হয়ে যায়। এই জন্য কৃত্রিম ভাবে ফেব্রিকেটেড, এটা শুধু 24 না, 24, 18, 14 তিনটাই ছিল একটা সাজানো পাতানো একটা নির্বাচন। এটা নিয়ে মানে আওয়ামী লীগের কোনো লজ্জায়, অন্তত তাদের তো 100 বছর রাজনীতি করা উচিত। আমি বলবো এটার পক্ষে কোনো সাফাই গাওয়া না যে বিএনপি আসলো না, এ আসলো না, তা আসলো না। নো, বিএনপি আসে নাই তো তাহলে নির্বাচনই হবে না, নির্বাচন বন্ধ করেন। নির্বাচন হওয়ার জন্য, আনার জন্য কোনো চেষ্টা আছে না? শেষ মুহূর্তে পিটার ডিয়াস মনে আছে যে চিঠি নিয়ে দৌড়দৌড়ি করছে না? তো তখনও তো মানে কি বলবো, বিএনপি জামাত সহ অনেকগুলো রাজনৈতিক দল যাদের পার্লামেন্টে 1, 2, 3 এর মধ্যে থাকার কথা, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তো এর মধ্যে বিএনপি জামাত নাই, আওয়ামী লীগ, আর বাকি তো দলই নেই। ওই কোনো সংসদ হলো, এইরকম সংসদ নিয়ে ওনারা 5 বছর চালাইছে, 18 সালে চালাইছে, 14 সালে আছে। লজ্জার শরম নাই। লজ্জার শরম কমানোর জন্য এরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জঙ্গি, মানে কি বলে ইসলামী, এই সমস্ত কিছু পপুলার কিছু স্লোগান, আদর্শের কথা তারা বলছে, কিন্তু উদ্দেশ্য ছিল এক ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করা, আর কিচ্ছু না। ক্ষমতায় থাকার নির্লজ্জ প্রয়াস, যে প্রয়াসে আবার মদত দিতে হচ্ছে ভারত। তো এই ছিল অবস্থা। তো শেষ পর্যন্ত কাজী হাবিবুল আওয়াল অ্যারেস্ট হওয়ার পরে আদালতে বলছেন, ভাই এত বড় সিএসপি অফিসার, তো একটু যদি বিবৃতি দিয়ে একটা স্বীকৃতি দিতেন যে ভাই করছি, ঠিক আছে, আমি ভুল করছি, পারি নাই, আমি বিবেকের কাছে আমি দায়ী, আমি সরি, আসলে এটা ছিল ডামি নির্বাচন। আজকে অ্যারেস্ট হওয়ার পরে আদালতে যে বলতে হচ্ছে, ফলে এই স্বীকারোক্তি দিয়েও কিন্তু আসলে হাবিবুল আওয়াল এই তার অপরাধ থেকে, অন্যায় থেকে রেহাই পাবেন না। যদি ডামি নির্বাচন হয়, তাহলে আপনি পদত্যাগ করলেন না কেন? আপনি নির্বাচনটা বাতিল করলেন না কেন? আপনি মেনে নিছেন, শেখ হাসিনা মানছে, আপনি মানছেন, তার মানে শেখ হাসিনা যেমন অপরাধী, আপনি অপরাধী। এটা হলো পরিষ্কার কথা। আমি যতটুকু সোজা সবটা বুঝি, এত ঘোর পাস আইনের কথা আমি বুঝি না। আমি যেভাবে বুঝলাম সেভাবে আপনাদের কাছে বললাম, বাকি আপনারা আলোচনা করবেন নিশ্চয়ই। তিনি বলছেন এটি ছিল প্রহসনের নির্বাচন। 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন, এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণে 2000 সালে ডামি নির্বাচন হয়েছে। স্যার, সিএসপি স্যার, আপনি বলছেন সত্য, কিন্তু এই দায় আপনি মুক্ত হইতে পারবেন না। আপনার উচিত ছিল এই দায় নিয়ে আপনার সবাই বোঝে, একটা রিক্সা আলাও বোঝে, একটা শ্রমিক, একদম সাধারণ মানুষ যারা অত শিক্ষা দীক্ষা নাই, তারাও কিন্তু আজকাল বোঝে, অনেক সচেতন, আমাদের থেকেও অনেক সচেতন, তারা বোঝে। আর আপনি বুঝে আপনি কোনো কিছু করলেন না, চুপচাপ হজম করে গেলেন। হ্যাঁ, বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতের শুনানিতে তার প্রশ্নের জবাবে এইসব কথা বলেন হাবিবুল আওয়াল। হাবিবুল আওয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? দেখেন, এই কথা আমিও বলছি, এখন দেখেন রিপোর্টও বলছে। স্বাভাবিকভাবে যখন এই কথা বলে, তখন তাহলে আপনি এটা মানলেন কেন? আপনি পদত্যাগ করলেন না কেন? আপনি তো সরকার উল্টাইতে পারবেন, আপনি পদত্যাগ করতে পারতেন। আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আওয়াল, আসলে উত্তর নাই তো। তিনি বলেন অতীতে কোনো সিসি পদত্যাগ করেননি। আরে ভাই, অতীতে খারাপ কাজ হয়েছে বলে আপনি খারাপ কাজ করবেন? এটাই শিক্ষা আপনার? এটাই আপনার সাংবিধানিক শপথ? একটা সিসি সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনি এসে আপনি বলতেছেন অতীতে কেউ খারাপ কাজের জন্য পদত্যাগ করেননি, তো আপনিও ওইটা মেনে নিলেন। হাবিবুল আওয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন, 1996 সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন। সব হলো ঠিক আছে, তারা ব্যর্থ হয়েছে, আপনি সফল হইতেন। আপনি ডামি নির্বাচন বলতেছেন, প্রহসনের নির্বাচন আপনি করলেন না কেন? অন্যটা বলে এটাকে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগরের থানার মামলায়
হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এই মামলায় তার 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এই মামলায় হাবিবুল আওয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। নুরুল হুদাকে গ্রেপ্তার করছে। 4 দিনের তার হলো এখন রিমান্ড চলতেছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান তিনি 3 সিসি সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা করছেন। যাই হোক, এটা একটা স্বীকারোক্তিটা আসছে ভালো তাদের মুখ থেকে, কিন্তু দায় এড়ানো যাবে না। আমি বারবার বলছি যে এটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, অন্তত এই 3 জন লাস্ট তিনটা সিসি কে অভিযুক্ত করে তাদেরকে একদম যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।